তিনি কিন্তু কোনো সেটিংয়ে গেলেন না, তিনি ভবিষ্যৎ যারা করছেন তাদের দাবির সঙ্গে সহমত হলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে। ঠিক উল্টোটা, সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের ঘাড়ের উপর যেভাবে ছড়ি ঘোরাচ্ছেন, তাতে কিন্তু ঘুরিয়ে তিনি তাদেরকে দায়িত্ব থেকে আপাত নিষ্কৃতি দিয়ে বোঝালেন যে আমার সরকার মানুষের জন্য, মানুষের চিকিৎসায়, মানুষের পরিষেবায় কোনো গাফিলতি হলে রেয়াত করব না, তুমি সে যত বড় জায়গাতেই থাকো না কেন। আবার আপনি যারা আন্দোলন করছেন নিজের লাভের জন্য বলে পরিচয় হচ্ছে বলে, তাদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসছে, সেক্ষেত্রে যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কারণ জানতে চাওয়া হচ্ছে, তখন আপনি বলে দিচ্ছেন যে গণতন্ত্রের স্বর আটকানো হচ্ছে। হিউম্যান এররের জন্য এত বড় ঘটনাক্রম ঘটলো, এবার একটা রাত দখল করুন না, এবার একটা আন্দোলন ডাকুন না। আরে ওরাও তো সাধারণ মানুষ, তারও তো জীবন চলে গেল, শুধু তার জীবন গেল না, সঙ্গে যে পেটে ছিল সেটাও চলে গেল, ভবিষ্যৎ একজন চলে গেল, সেও হতে পারতো আপনাদের মতন ডাক্তার হতে পারতো। কেন তুমি যাচ্ছ প্র্যাকটিস করতে, প্রাইভেট প্র্যাকটিস করে যে টাকাগুলো পাও, সেই টাকাগুলো তোমরা কি ট্যাক্সে দেখাও নাকি? আমি সত্যি তারা যতক্ষণ না ক্ষমা চাইবে যে আমার ভুল হয়েছে, আমি তাদের সঙ্গে বসতে পারবো না। ফলে সেই উদারবাদী দৃষ্টিভঙ্গির কথা আমরা দেখতে চাইছি, যেখানে বদলা নয় বদল চাই, যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলাম। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় ইতিমধ্যে আমরা জানি বহু জল্পনা চলছিল, সিআইডির হাতে সেটা দেওয়া হয়েছিল তদন্ত করার জন্য, এবং এবার দেখা যাচ্ছে খুদ মুখ্যমন্ত্রী নিজেই সেই নিয়ে বক্তব্য রাখলেন, এবং তিনি যেটা বারবার প্রশ্ন উঠছিল যে সিলাইন বিভ্রান্ত নাকি হিউম্যান এরার, এই প্রশ্নের জবাবে এবার মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে 12 জন চিকিৎসককে সাসপেন্ড করলেন, যার মধ্যে রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের আরএমও এবং এমএসভিপিও। দেখো, তোমার চ্যানেলে আমি বারংবার এর আগেও বলে এসেছি যে আমরা একটা রেসপন্সিভ দল, আমরা একটা শোধনবাদী দল। আমরা যেমন প্রতিক্রিয়া দিই, আমরা তেমন দায়বদ্ধতার সঙ্গে কাজ করি, এবং আমরা তেমনই উত্তরদায়কও বটে। ফলে আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা, যে রাজনৈতিক ব্যবস্থা দীর্ঘদিন ধরে শাসক দলের নেতৃত্বে চলেছে, দীর্ঘদিন ধরে শাসক দলের রক্তচক্ষুর মাধ্যমে চলেছে, কোনো কিছু আলিমুদ্দিন ছাড়া হতো না, আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না। কিছু মানুষ থেকে যান যারা ওই মার্ক্সবাদীদের কথা মতোই, যে পুঁজিবাদের বিনাশ ঘটে প্রলেতারিয়েত একনায়কতন্ত্র থাকলেও কিছু পুঁজিপতি তো থেকে যায়, সেই পুঁজিপতিদের যতক্ষণ পর্যন্ত বিনাশ না ঘটছে ততক্ষণ পর্যন্ত সাম্যবাদী সমাজে পৌঁছানো যাবে না। ঠিক তেমনই বামপন্থী সেই সব নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডের ক্ষেত্রে বা এখনও সরকারি ক্ষেত্রে তাদের এখনও সম্পূর্ণভাবে পতন ঘটানো যায়নি। তারা যে কলকাঠিগুলো নাড়ছে সেটা কিন্তু নজরে রয়েছে, কিন্তু সেটা একটা দিক। আমরা যেটা করছি, আমাদের দল যখন সরকারে আছে, সেটা চাইছে যে গভর্নেন্সটাকে, অর্থাৎ সুশাসনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া, খানিকটা দুয়ারের প্রশাসনের মতন, যেটা দুয়ারের সরকার তোমরা দেখছো, ঠিক সেরকমভাবেই অত্যন্ত দায়বদ্ধতার সঙ্গে মানুষের জন্য, মানুষের মাঝে মানুষ হয়ে থাকার সরকারের নাম মা মাটি মানুষের সরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই দায়বদ্ধতাটা বারবার প্রমাণ করছেন, এবং তারই একটা নিদর্শন আজকের দিনের এই 12 জনকে সাসপেন্ড। এর আগে 90-এর দশকের শেষে সম্ভবত সূর্যকান্ত, তখন যিনি প্রশান্ত সুর ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, প্রশান্ত সুর, তিনি কিন্তু এরকম হঠাৎ করে একটা বড় সরকারি হাসপাতালে চলে গিয়ে একটা খাতা তুলে নিয়ে এসেছিলেন, যে খাতায় অ্যাটেন্ডেন্স রেজিস্টার ছিল। সেই অ্যাটেন্ডেন্স রেজিস্টারে যাদের সাইন ছিল তাদের কেউ কলেজে খুঁজে পাওয়া যায়নি সেই সময়, অধ্যাপকদের বা চিকিৎসকদের। তিনি খাতাটা তুলে নিয়ে চলে গিয়েছিলেন লালবাড়িতে। সেইখান থেকে পরবর্তীকালে জ্যোতি বসুকে ম্যানেজ করে সিনিয়র ডাক্তাররা কোনো ব্যবস্থা নিতে দেননি। আজকের দিনের পরিবর্তনটা এটাই। পরিবর্তন এক, তোমাদের মাইনে বাড়িয়েছি, তিনবার মাইনে বাড়িয়েছি, চা খেয়েছো, যাও চলে যাও, আন্দোলন তুলে নাও। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন 1980-র দশক, 87 এরকম সময় হবে হয়তো। সেইখানে তোমরা দৃশ্য টুকি দেখলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নিজে পৌঁছে গেলেন, তাদের অনুরোধ করলেন, তাদের সঙ্গে বাক্য বিনিময় হলো, ব্যবস্থা হলো, তারা আন্দোলন তুললেন। চিত্রপট 2 দেখলে যে একসময় প্রশান্ত সুর তিনি দায়িত্ব নেওয়ার চেষ্টা করলেন, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তিনি কোথাও একটা গোপন সন্ধি করলেন ডাক্তারদের সঙ্গে, ব্যবস্থাপনা হলো না, জুনিয়র ডাক্তারদের সঙ্গে একরকম, সিনিয়র ডাক্তারদের সঙ্গে আর একরকম। ঠিক দৃশ্যপট 2-এর কাট 2, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি কিন্তু কোনো সেটিংয়ে গেলেন না, তিনি ভবিষ্যৎ যারা করছেন তাদের দাবির সঙ্গে সহমত হলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে। ঠিক উল্টোটা, সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের ঘাড়ের উপর যেভাবে ছড়ি ঘোরাচ্ছেন, তাতে কিন্তু ঘুরিয়ে তিনি তাদেরকে দায়িত্ব থেকে আপাত নিষ্কৃতি দিয়ে বোঝালেন যে আমার সরকার
মানুষের জন্য, মানুষের চিকিৎসায়, মানুষের পরিষেবায় কোনো গাফিলতি হলে রেয়াত করব না, তুমি সে যত বড় জায়গাতেই থাকো না কেন। দাদা, এই মেদিনীপুরের ঘটনার পরেই আমরা দেখেছিলাম যে প্রশ্নটা বড় হয়ে উঠেছিল যে সিনিয়র ডক্টররা কে ডিউটিতে আছেন বা জুনিয়র ডক্টররা কে ডিউটিতে আছেন, এই বিষয় নিয়ে যে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। সেই ক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী আরও একটি নির্দেশ দিলেন যে সব অপারেশন রুমের গেট পর্যন্ত সিসিটিভি ক্যামেরা লাগানো, যাতে কি মনে হচ্ছে আগামী দিনে এই ধরনের ঘটনা মানে হওয়ার থেকে কি ব্যাহতর জন্য? দেখো, সব কিছু সময় যখন যারা নজরদারির কথা বলেন, সব কিছু ভিডিওগ্রাফির কথা বলেন, মুখ্যমন্ত্রী হয়তো তাদের কথাকেই সমর্থন করলেন যে না চলো তোমাদের দাবি যখন, তাহলে মানুষের পরিষেবার ক্ষেত্রে যারা পরিষেবার দায়বদ্ধতার জন্য চাকরি করেন, সরকারের টাকা নেন, সরকারের টাকায় পড়াশোনা করে সরকারি জায়গায় এসে আবার সরকারের টাকা নেন, অর্থাৎ মানুষের টাকা নেন, সেই মানুষকে যখন দেওয়ার পালা আসে তখন যদি তারা গাফিলতি করেন তাহলে তো সেটা ভারী মুশকিল। ফলে মানুষের জন্য যখন তুমি দায়িত্ববদ্ধ হয়ে সরকারি চাকরি নিচ্ছ এবং সেই সরকারি চাকরির টাকা তুমি নিচ্ছ বা সরকারি সুবিধা নিচ্ছ, তখন তুমি সেই সরকারের নামে থেকে বেসরকারি জায়গা থেকে টাকা আয় করবে, সেটা তো হবে না। 4 কোটি টাকার হিসাব যেমন আমরা এখনও পাইনি, ওই জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কিছু মানুষের অ্যাকাউন্টে যে 4 কোটি টাকা ঢুকে গেল বা গেল না, বা কোনো একটা নির্দিষ্ট সংস্থার নামে ঢুকলো, যেটাই হোক না কেন, তার হিসাব যেমন আমরা পাইনি, তেমনই কিন্তু এক্ষেত্রেও আমরা বিচার করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কোথায় কোথায় সরকারি মানে ডাক্তাররা বেসরকারি চিকিৎসা করে যাচ্ছেন এবং সরকারের যে দায়বদ্ধতার জায়গা সেখানে ব্যাহত ঘটাচ্ছেন, সরকারকে বদনাম করছেন। সরকার তো অ্যাকশান নেবে, এবং আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অন্যদের থেকে এগিয়ে, তার কারণ তিনি জুনিয়রদের ক্ষেত্রে যেরকম ব্যবস্থাপনা নিলেন, সিনিয়রদের ক্ষেত্রে কিন্তু তার উল্টোটা, জুনিয়রদের সঙ্গে তিনি আলোচনা করলেন, কারণ তাদের ভবিষ্যৎ আছে, তাদেরকে বোঝালেন, বুঝিয়ে তাদেরকে নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে একটা সরকারি ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এলেন। কিন্তু এক্ষেত্রে তিনি কিন্তু কোনোভাবে রেয়াত করলেন না, কারণ এটাও আর একটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা। কই এখন রাত দখল হবে? আমি তো চাই যে অবশ্যই জুনিয়র ডাক্তাররা আপনারা এগিয়ে আসুন, যারা আন্দোলনের সবার সামনে রয়েছেন, এবং আপনাদের সিনিয়ররা যাদেরকে আপনারা যাদের দ্বারা আপনারা বদনাম হচ্ছেন, যে আপনারা নাকি নিজেদের নাম করার জন্য গিয়েছেন, আপনারা নাকি নিজেদের রাজনৈতিক পরিচয়ের জন্য গিয়েছেন, সেই বিপ্লবী যারা আপনারা, যারা মানে কিছু টার্মিনোলজি ঠিক করে দেন, যারা গ্রামাটিক্যাল এরর ঠিক করে দেন, তারা এই ডাক্তারের যে গ্রামাটিক্যাল এরর হলো এবং তার ফলে যে হিউম্যান এররের জন্য এত বড় ঘটনাক্রম ঘটলো, এবার একটা রাত দখল করুন না, এবার একটা আন্দোলন ডাকুন না। আরে ওরাও তো সাধারণ মানুষ, তারও তো জীবন চলে গেল, শুধু তার জীবন গেল না, সঙ্গে যে পেটে ছিল সেটাও চলে গেল, ভবিষ্যৎ একজন চলে গেল, সেও হতে পারতো আপনাদের মতন ডাক্তার হতে পারতো, সেও তো চলে গেল। তাহলে এবার আপনারা নামবেন না পথে এরকম ব্যবস্থাপনার বিরুদ্ধে, যেটা আপনাদের মধ্যে থেকে চলে আসছে? একটা ব্যবস্থাপনা যদি সরকারি দুর্বলতার জন্য ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আর একটা ব্যবস্থাপনা যেটা সরকারিরই পার্ট, যেটা আর একটা প্রাতিষ্ঠানিক জায়গা, যেটা রেগুলার জায়গা, সেই জায়গায় আপনারা দায়বদ্ধ নেবেন না। এটা তো পেশা, যে পেশাকে আমরা সব থেকে বড় জায়গা করে দেখি, সেখানে আপনারা রাজনীতি খুঁজুন, রাজনীতি যায় আসে না, কিন্তু যে রাজনীতিকরণের জায়গায় নিয়ে যাচ্ছে যে বা যারা, সেই সমস্ত মানুষকে আপনারা চিহ্নিত করবেন না, তাদের দায়বদ্ধ করে তুলবেন না যে সরকারের ভূমিকায় আছে। তো তাহলে সরকারি কাজ যখন করছো, তাহলে পুরো সময়টা সরকারের জন্য দাও, মানুষের জন্য দাও, বেসরকারি জায়গায় যেও না। অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক হোক, সিসিটিভি দিয়ে তাদের অ্যাটেন্ডেন্স নজরে রাখা হোক, সিএল, ইএল, মেডিকেল সবই তো আছে, নিন না। কিন্তু আপনি কি করে পারছেন? নৈতিকভাবে আপনার কোথাও বাঁচছে না। সরকারের সমালোচনা করুন, গণতান্ত্রিক দেশ করছেন, নিজের বেলায় কি, অন্যের বেলায় আঁটিসুটি, পরের বেলায় চিমটি কাঠি, কী সব বলেছিল আমি জানি না, কিন্তু নিজের বেলায় আপনি একরকম, আর অন্যের বেলায় অর্থাৎ সরকারের বেলায় আপনি আপনার উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছেন। লজ্জা করা উচিত আপনাদের, এবং দায়িত্বের সঙ্গে স্বীকার করে নেওয়া উচিত ভুল হয়েছে, এবং ভবিষ্যতে যাতে ভুল না হয় সেই ব্যবস্থাপনা করা উচিত। দাদা, যেমনটা তুমি আরজিকর ঘটনার যে প্রাঙ্গণটা তুলে ধরলে, ইতিমধ্যে আরজিকর ঘটনাকে কেন্দ্র করে একটি অন্যতম মুখ ছিল আসফাকুল্লা নাইয়া, এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল যে তিনি নাকি একদম পিজিটি হয়েও এন্ট্রির সার্জন পরিচয় দিয়ে চেম্বার করছেন। এবার ইতিমধ্যে সেই অভিযোগের ভিত্তিতে দেখা যাচ্ছে যে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে তাকে শোকজ করা হয়েছে এবং 7 দিনের মধ্যে তার কাছ থেকে জবাবও তলব করা হয়েছে। এইটাই তো হচ্ছে ব্যবস্থাপনা, যে আপনি যেটা নন, আপনি যদি সেই পরিচয়টা বহন করেন, তাহলে তো আপনি মানুষকে বিভ্রান্ত করছেন। তাহলে এই বিভ্রান্তির দায়টাও তো মানুষকে যেভাবে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে, সেই দিকটা দেখবো না আমরা?
সেই দিকটা বিচার করব না? তাহলে যে বা যারা অভিযোগ করছেন যে কিছু জুনিয়র ডাক্তার তারা নিজেদের পরিচয়ের জন্য, তারা নিজেদের শক্তির জন্য, তারা নিজেদের অর্থনৈতিক লাভের জন্য এই আন্দোলনকে সামনে এনে নিয়েছেন এবং আন্দোলনকে একটা নির্দিষ্ট জায়গায়, করিডর জায়গায় আটকে রেখে দিয়েছেন, তাহলে তাদের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন উঠবে না? আমি এমফিল পিএইচডি করেছি, আমি যদি পিএইচডি না করে নিজের নামের আগে ডক্টর বসাই, তাহলে সেটা তো চূড়ান্তভাবে নিজেকে এমন একটাভাবে প্রতিষ্ঠা করা যেটা আমি নিজে নই। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা কেন হবে না? শান্তনু বাবুর বিরুদ্ধে যদি ব্যবস্থা হতে পারে মেডিকেল কাউন্সিল থেকে, বা অন্য অনেকের বিরুদ্ধে, বিরূপাক্ষর বিরুদ্ধে যদি ব্যবস্থা হতে পারে, তাহলে ওনার বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? তখন সবাই রেড়ে করে উঠবে। থ্রেট কালচার এটা কি নয়? যে তার মানে যে আন্দোলন করছে তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নাও, তখন তুমি থ্রেট কালচার করবে, ওই যে আন্দোলন করেছিলাম সেই জন্য আমাকে সরিয়ে দেওয়া হলো। এটা কি পাল্টা থ্রেট কালচার নয়? কাউন্টার থ্রেট কালচার নয়? ফলে কোথাও গিয়ে যে যার নিজের পেশাদারি ভূমিকাটাকে সঠিকভাবে পালন করুক, কেউ আন্দোলনে বাধা দিচ্ছেন না। কিন্তু দাদা, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে তো তারা তো বলছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সাধারণ মানুষের কথা তো ভুলেই গেছে, উল্টে আরও যারা সাধারণ মানুষের পক্ষে লড়ছে তাদের দমন করার চেষ্টা করছে। এই মাত্র সেটাই বললাম যে থ্রেট কালচার, ঠিক এইটাই বললাম যে নিজের বেলায় আটিসুটি, অন্যের বেলায় চিমটি কাটি। অর্থাৎ যখন বিরূপাক্ষরা কোনো অন্যায় করছে বলে অভিযোগ আসছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে বলা হচ্ছে থ্রেট কালচারকে প্রমোট করা হচ্ছে। আবার আপনি যারা আন্দোলন করছেন নিজের লাভের জন্য বলে পরিচয় হচ্ছে বলে, তাদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসছে, সেক্ষেত্রে যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কারণ জানতে চাওয়া হচ্ছে, তখন আপনি বলে দিচ্ছেন যে গণতন্ত্রের স্বর আটকানো হচ্ছে। তার মানে আপনি কি প্রকৃত প্রস্তাবে গণতন্ত্র করতে চাইছেন, নাকি গণতন্ত্রের মুখোশটা পরে নিয়ে আপনি সেই স্বৈরতান্ত্রিক বাতাবরণকেই প্রমোট করছেন যার বিরুদ্ধে আপনারা লড়াই করছেন বলে আপনারা প্রচার করছেন? তার মানে আপনি গণচেতনাকে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে সরকার মাত্রই গণতন্ত্রের মুখকে আটকাতে চাইছে। ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা বিরূপাক্ষর বিরুদ্ধে ব্যবস্থা হলে নাইয়ার বিরুদ্ধে কেন হবে না? নাইয়াকে কারণ জানতে চাওয়া কেন হবে না? যে তুমি ভাই যা নও তাই প্রচার লিখে নিজের ব্যবসা করছো, তাহলে তোমার বিরুদ্ধে কেন প্রচার হবে না? তোমাকে কি ওই এখতিয়ার দেওয়া আছে ভাই? তুমি যখন পিজিটি হতে চেয়েছো এবং পিজিটি হওয়ার জন্য যে শর্তগুলো তুমি নিয়েছো, সেই শর্তগুলোয় সাইন করেছো, তার মধ্যে কি ওটা পড়ছে যেখানে তুমি যাচ্ছ প্র্যাকটিস করতে, প্রাইভেট প্র্যাকটিস করতে? প্রাইভেট প্র্যাকটিস করে যে টাকাগুলো পাও, সেই টাকাগুলো তোমরা কি ট্যাক্সে দেখাও নাকি? আমি বলবো দায়িত্ব নিয়ে আপনারা প্রচার করুন। যে সকল প্রাইভেট প্র্যাকটিশনার্স আছেন সরকারি জায়গার থেকে, সরকারি প্র্যাকটিস করছেন, সরকারি মাইনে নিচ্ছেন, কিন্তু প্রাইভেট প্র্যাকটিসও করছেন, তাদের উপযুক্ত হিসাব নিকেশ তুলে দিক, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট তুলে দিক, তুলে দিয়ে তারা ট্যাক্স জমা করছে কি করছে না প্রশ্ন উঠুক। আমরা ডাক্তারদের প্রণাম করি, কারণ ডাক্তাররা না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না। কিন্তু সেই ডাক্তারদের একটা ছোট অংশ যদি এইভাবে অন্যায় করে মানুষের জীবন নিয়ে খেলা করে, মানুষের ইমোশন নিয়ে খেলা করে, গণতন্ত্রের নামে গণতন্ত্রের মুখোশ পরে গণতন্ত্রকে হত্যা করার জন্য কাজ করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেটা যাই হোক না কেন, সে বিরূপাক্ষ হোক, নাইয়া হোক, আমি সরকারের সঙ্গে আছি। দাদা, একটু অন্য ইতিমধ্যেই জানি যে তৃণমূল কংগ্রেসের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব একটা তত্ত্ব বারবার উঠে আসছিল, এবং কিছুদিন আগে শিল্পী বয়কট তত্ত্ব পরে, বা বলতে পারি সেই বিষয়ে কথা বলার পরেই সেই তত্ত্বটি আরও জোরালো হয়। ইতিমধ্যে যে প্রশ্নটা আসছে যে তৃণমূল কংগ্রেসে কি এবার অভিষেক ব্যানার্জি ভার্সেস কুণাল ঘোষ হচ্ছে? কারণ আমরা জানি গতকালই কিন্তু অভিষেক ব্যানার্জি তিনি নিজে যে কথা বলেছেন, সে কথা অনুযায়ী যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কখনো ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও নীতির পক্ষে নয়। যারা যেসব বলছেন একসময় আক্রমণ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দলে ফিরিয়ে এনেছেন। তিনি কি, আমি স্পষ্টভাবেই বলছি, তিনি কি কুণাল ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, যেটি কিনা আমরা জানি যে সারদা কাণ্ডের সময় ছিল? কুণাল ঘোষ তার উত্তর ইতিমধ্যে গতকাল দিয়ে দিয়েছেন, এবং কুণাল ঘোষ যেটা বলেছেন, কুণালদাকে আমি ব্যক্তিগতভাবে নিজের নেতা মনে করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন নেতা মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায় আমার সর্বোচ্চ নেত্রী, যাকে অনুসরণ করি, অভিষেককে অনুসরণ করি, কুণালদাকেও অবশ্যই অনুসরণ করি। আমি তিনজনের যে বিভাজনের কথা তুমি বলছো, আমি সেটাকে মানি না। কেন মানি না? তার কারণ গতকালকেই কুণালদা তার উত্তর দিয়েছেন যে কোনোভাবে অভিষেক আমাকে বলছে এটা আমি বিশ্বাস করি না। কারণ অভিষেকের যে স্বভাব, সেটা অভিষেক প্রত্যক্ষভাবে কুণালদাকে বলতে পারে। ওদের মধ্যে যে সম্পর্ক আছে, সে সম্পর্কে কুণালদাকে যদি কোনো কিছু মনে হয়, খুব সহজেই একটা ফোনে অভিষেক বলে দিতে পারে। অভিষেক যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে মমতাদির সেই উদারবাদী দিকটা, যে উদারবাদী দিকে সোমেন মিত্রকে
আমরা সাংসদ হিসেবে পেয়েছিলাম। সেই উদারবাদী দিকে সুব্রত মুখার্জিকে আমরা আমাদের মন্ত্রী হিসেবে পেয়েছিলাম। সেই উদারবাদী দৃষ্টিভঙ্গিকে মুকুল রায়কে আমরা ফিরে পেয়েছিলাম। ফলে সেই উদারবাদী দৃষ্টিভঙ্গির কথা আমরা দেখতে চাইছি, যেখানে বদলা নয় বদল চাই, যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলাম। আমরা দেখো এই যে এসএসসি কেলেঙ্কারি নিয়ে এত কথা হচ্ছে, এত ফাইল নিয়ে কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন ফাইল তুললেন না, খুললেন না, সেসব কথা উঠছে। আমরা যে ঠিক ছিলাম সেই সময় প্রমাণ হয়ে গেল দুভাবে। এক, আমরা বদল চাই, বদলা নয়, সেই জন্য আমরা প্রকৃত প্রস্তাবে বদল করার চেষ্টা করেছি। কিন্তু সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিল যে আমাদের যে কথাটা ছিল সেই কথাটা ঠিক। তাই জন্য 2009 বা তার আগের কিছু ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে সেই অভিযোগটা ওরা খানিকটা স্বীকৃতি দিল এবং বলল চাকরির কাগজপত্র সংরক্ষণ করো। তার মানে কি? তার মানে এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোথাও গিয়ে নিয়মানুবর্তিতা, সাংবিধানিকতা এর ওপর জোর আস্থা রেখেছেন এবং তার ভিত্তিতে তিনি মানুষের ওপর ছেড়েছেন যে আমি ভাই আমার ধর্ম করে যাচ্ছি, মানব ধর্ম, মানব সেবা ধর্ম। আমার কাজ হচ্ছে মানব সেবা করে যাওয়া এবং সেই সেবা করতে গিয়ে কোথাও ভুলভ্রান্তি হলে সেখানেও ব্যবস্থাপনা করা। সেই জায়গা থেকে দেখো, বয়কট নিয়ে কথা বললে তো আমাদের তো যারা আমরা মুখপাত্র তারা আমরা অনেকগুলো চ্যানেলে যেতে যাই না। দল ঘোষণা করে 4টে চ্যানেলকে বাতিল করেছে ঘোষণা করে, তাহলে সেটা কি আমি জানি না, সেটা বয়কট কি, সেটা কি। মোদ্দা কথা এটা আমি বিশ্বাস করি যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে যারা খারাপ কথা বলেন, আমার নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যারা খারাপ কথা বলেন, আমি আমার পরিবার নিয়ে যারা খারাপ কথা বলেছেন, আমার নিজের স্ত্রীকে নিয়ে যারা খারাপ কথা বলেছেন যে তাকে কি পিঠে বানাতে পাঠিয়েছিলে, তাকে কি আরজি করে রাতের ঘটনার সঙ্গে জুড়ে দিতে চাইছো, আমি সত্যি সত্যি তাদের সঙ্গে বসতে পারবো না। আমি সত্যি সত্যি তারা যতক্ষণ না ক্ষমা চাইবে যে আমার ভুল হয়েছে, আমি তাদের সঙ্গে বসতে পারবো না। তারা শুধু আমাদের অপমান করেনি, তারা আপামর বাংলাকে অপমান করেছে। উৎসবে ফিরবে না, যে উৎসবের একটা বড় অর্থনীতি জড়িয়ে আছে, যে উৎসবের সঙ্গে মানুষের পেট জড়িয়ে আছে, উৎসবে ফিরো না। কিন্তু তারা নিজেরা উৎসবে ফিরে যাচ্ছে। আমি তাদেরকে নিয়ে আমার রিজার্ভেশন রয়েছে। কিন্তু বয়কট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার একটা বিস্তারিত মানে আছে, অর্থ আছে। সেই অর্থকেও আমি কোনোভাবে ফেলে দিতে পারবো না। আমি মনে করি যে আমাদের দলের যে ডেমোক্রেটিক স্পেস, সেই ডেমোক্রেটিক স্পেসের রিফ্লেকশন এটা। আপনি কোন তত্ত্বটাকে বেশি মানে সাপোর্ট করেন? আমি ব্যক্তিগতভাবে দুজনের মধ্যে কোনো বিরোধ দেখতে পাচ্ছি না। আমি মনে করছি দুজনে একই কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওভারঅল কথা বলেছেন আর কুণাল ঘোষ পার্টিকুলার ইস্যুতে কথা বলেছেন। ফলে দুটোর মধ্যে আমি আপাতত কোনো বিরোধ দেখতে পাচ্ছি না। দুটোই সত্যি, বোথ আর ট্রু। এবং আমি আবারও বলছি, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কন্যাকে যারা অসভ্য ভাষায় কথা বলেছেন, আমার নিজের স্ত্রীকে যারা অসভ্য ভাষায় কথা বলেছেন, আমার পুত্রকে নিয়ে যারা বাজে কথা বলেছেন, আমার নেত্রী যাকে আমি প্রণম্য মানুষ মনে করি তাকে যে অশ্রাব্য ভাষায় গালিগালা করা হয়েছে, সর্বোপরি যে সমস্ত চ্যানেল আমাদের খারাপ দিকগুলোকে, মানে আমাদের বিভিন্ন দিকগুলোকে অতিরিক্ত খারাপভাবে মানুষের কাছে তুলে ধরেছে, দলই তো তাদেরকে বয়কট করেছে বলতে পারি। খানিকটা দলই তো তাদেরকে লোক পাঠায় না। তাহলে তুমি বলো যে ওদের মধ্যে বিরোধ কোথায়? বিরোধ তো নেই। কাজে কর্মে প্রকৃত প্রস্তাবে আমি তো বিরোধ দেখতে পাচ্ছি না। একটা সার্বিক ব্যাপার, যে সার্বিক ব্যাপারে মমতা ব্যানার্জি অ্যাকোমোডেটিভ, অ্যাবজর্পটিভ, খানিকটা নেহরিয়ান একটা পলিসি। আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞান পড়াই, আমি পুরনো ঘটনা মনে করে বলছি যে সকলকে নিয়ে চলা, যার ফলে একটা পিস, স্টেবিলিটি, সাস্টেনেবিলিটি থাকে আর ডেভেলপমেন্ট হয়। আর একটা হচ্ছে পার্টিকুলার ইস্যুতে যারা প্রতিনিয়ত খুব খারাপভাবে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে শিক্ষা দেওয়া, সেই শিক্ষা দেওয়ার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, সেটাও সমর্থনযোগ্য এবং সেটা কার্যক্রমে দেখা গেছে যে সেটা চলছে, এখনো চলছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।